ক্লাস এইটের ছেলেদের ইতিহাসের ক্লাসে আরেকবার স্বাগত। এখন চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র অধ্যায়ে ভারতের রেল ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ভারতের ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। ভারতীয় অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক জীবনে রেলপথের গুরুত্ব অপরিসীম। ঔপনিবেশিক ভারতে বড়লাট লর্ড ডালহৌসির শাসনকালে 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল প্রথম বোম্বাই থেকে থানের মধ্যে 21 মাইল রেলপথ চালু হয় এবং তা দ্রুত সম্প্রসারিত হতে থাকে। আর সেই জন্য লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। ব্রিটিশ ভারতে প্রধানত দুটো রেল কোম্পানি ভারতে রেলপথ বসানোর কাজ করত। একটি হলো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ও অন্যটি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানি। এদের মধ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানি ভারতে প্রথম রেলপথ স্থাপন করে। আমরা ভারতীয় রেল ব্যবস্থার আলোচনাকে কয়েকটি পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করব। যেমন কিভাবে ভারতে রেলপথ সম্প্রসারিত হয়, বা ভারতবর্ষে রেলপথ সম্প্রসারণের প্রকৃতি, রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও সবশেষে আমরা ভারতীয়দের উপর এই রেলপথের প্রভাব বা রেল ব্যবস্থা সম্প্রসারণের সুফল ও কুফলগুলি নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথম আসি ঔপনিবেশিক ভারতে রেলপথ সম্প্রসারণ প্রসঙ্গে। ঔপনিবেশিক ভারতে রেলপথ সম্প্রসারণ মূলত 4টি পর্বে হয় এবং প্রত্যেকটি পর্বেও একটির সাথে আরেকটি প্রকৃতিগতভাবে কিছুটা পৃথক হয়। প্রথম পর্ব 1849 থেকে 1869 খ্রিস্টাব্দ, দ্বিতীয় পর্ব 1869 থেকে 1880 খ্রিস্টাব্দ, তৃতীয় পর্ব 1880 থেকে 1905 বা 1919 খ্রিস্টাব্দ, এই পর্ব 1905 বা 1919 এর মধ্যবর্তী পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধ জনিত কারণে রেলপথ সম্প্রসারণে কিছু বাধা সৃষ্টি হয়েছিল, সেগুলো আমরা দেখতে পাবো। আর চতুর্থ পর্ব 1919 থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত, অর্থাৎ 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষে কীভাবে রেলপথকে সম্প্রসারিত করেছিল সেটা নিয়েই মূলত আলোচনা করব। প্রথম পর্বে ভারতে রেলপথ নির্মাণ হয় মূলত গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে। তোমাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন আসছে, গ্যারান্টি ব্যবস্থাটা কি? গ্যারান্টি শব্দটার সঙ্গে তোমরা সবাই কম বেশি পরিচিত। প্রথম দিকে রেল কোম্পানিগুলি ভেবেছিল ভারতে রেলপথ বসিয়ে বিশেষ লাভ হবে না, তাই তাদের মধ্যে উৎসাহ বিশেষ ছিল না। তাই ব্রিটিশ কোম্পানিগুলোকে ভারতবর্ষে রেলপথ স্থাপনে উৎসাহিত করার জন্যই এই গ্যারান্টি ব্যবস্থার প্রবর্তন করা হয়। এই রেল কোম্পানিগুলোকে কয়েকটি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেওয়া হয়। যেমন কোম্পানিগুলিকে রেলপথ বসানোর জন্য যে প্রচুর জমির দরকার, সেই জমি সরকার কোম্পানিগুলোকে বিনামূল্যে দেয়। তোমরা জানো এখন কোথাও কারখানা বা কোনো কারণে জমি অধিগ্রহণ একটা বড় প্রশ্ন, কিন্তু ঔপনিবেশিক ভারতে রেলওয়ে কোম্পানিগুলি তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে বিনামূল্যে রেলপথ বসানোর জন্য জমি পায়। কোম্পানি যে পরিমাণ অর্থ বা টাকা পয়সা রেলপথ বসানোর কাজে মূলধন বাবদ ব্যয় করবে, তার উপর সরকার বার্ষিক 5% হারে সুদ দেবে বলে প্রতিশ্রুতি দেয়। কারণ সুদ পরিশোধের পর রেলপথ চালিয়ে যে লাভ হবে, সেই লাভ 50-50, মানে সরকার এবং কোম্পানিগুলো পরস্পরের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়া হবে বলে
ঠিক করে এবং 25 বা 50 বছর পর সরকার যদি মনে করে তাহলে পরে রেলপথগুলোকে কিনে নিতেও পারবে বলে স্থির হয়। এই চুক্তির মাধ্যমে প্রথম পর্যায়ে রেলপথ নির্মাণ শুরু হয় এবং 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 4255 মাইল রেলপথ নির্মাণ হয়। এখন গ্যারান্টি থাকায় কোম্পানিগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে খরচ দেখাতে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে খরচ করতেও থাকে। এই যে বিপুল পরিমাণ খরচ, এই খরচ কিন্তু কোম্পানিগুলো ইংল্যান্ড থেকে নিয়ে আসতো না, ভারতের রাজস্ব থেকে ব্রিটিশ কোম্পানিগুলো পেত, আর তৎকালীন ব্রিটিশ সরকার ভারতের রাজস্ব থেকে রেলপথ বসানোর খরচ মেটাতো। ফলে ভারতের যে বিপুল পরিমাণ টাকা ব্রিটিশ কোম্পানিগুলো নিত, এতে ভারতীয়রা মানে তৎকালীন শিক্ষিত ভারতীয়রা এবং ব্রিটিশ সরকারের বেশ কিছু কর্মকর্তা তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে এবং গ্যারান্টি ব্যবস্থাকে বাতিল করে দেয়। এরপর 1869 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার সরাসরি রেলপথ নির্মাণ করতে শুরু করে। এতে কোম্পানিগুলোর যে লাভ হতো বিপুল পরিমাণ, সেই কোম্পানিগুলোর লাভ বন্ধ হয়ে যায়। অর্থাৎ যে দুটো কোম্পানি ভারতবর্ষে এতদিন পর্যন্ত রেলপথ বসাতো তারা কাজ হারায় এবং তারা ব্রিটিশ পার্লামেন্টে চাপ দিতে থাকে, ইংল্যান্ডে আন্দোলন চালাতে থাকে যাতে ভারতবর্ষে রেলপথ নির্মাণ সরকার বন্ধ করে এবং কোম্পানিগুলোকে পুনরায় বরাদ্দ দেয়। ইতিমধ্যে ব্রিটিশ সরকার নানা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ে। এর ফলে সরকারি উদ্যোগে রেলপথ নির্মাণ বন্ধ হয়ে যায়, পুনরায় গ্যারান্টি ব্যবস্থা চালু হয়। তৃতীয় পর্যায়ে এই গ্যারান্টি ব্যবস্থা 1905 পর্যন্ত চলে এবং 1905 খ্রিস্টাব্দে রেল বোর্ড গঠিত হয়। 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধজনিত কারণে রেলের উন্নয়ন কিছুটা ব্যাহত হয় এবং 1919 খ্রিস্টাব্দে ভারতীয় রেলের উন্নতির জন্য একওয়ার্থ কমিটি গঠিত হয় এবং এই কমিটির সুপারিশ অনুযায়ী আলাদা রেল বাজেট, তোমরা জানো যে বছরে একটা করে সাধারণ বাজেট হয়, একদম বর্তমানকালে আলাদা রেল বাজেট পেশ হয় না, কিন্তু আমরা দেখতে পাবো এমন একটা সময় ছিল তখন এই সাধারণ বাজেট থেকে রেল বাজেট আলাদা ছিল এবং আলাদা রেল বাজেটের মাধ্যমে ভারতীয় রেলপথের বিস্তার জোর কদমে চলতে থাকে। এখন আমরা দেখব যে এত বিপুল পরিমাণে খরচ ও ঝুঁকি নিয়ে কেন ঔপনিবেশিক সরকার, ব্রিটিশ সরকার ভারতে রেলপথ বিস্তারে এত গুরুত্ব দিত, অর্থাৎ তাদের উদ্দেশ্য কী ছিল। এই উদ্দেশ্যগুলোকে আমরা কয়েকটি ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত অর্থনৈতিক উদ্দেশ্য, ব্রিটিশরা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, অতএব তাদের দিক থেকে অর্থনৈতিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ততদিনে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছে এবং শিল্প বিপ্লবজনিত কারণে ইংল্যান্ডের কলকারখানায় প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী তৈরি হতো, সেইগুলো বিক্রি করার জন্য বাজারের দরকার ছিল এবং ভারতবর্ষকে তারা খোলা বাজার হিসাবে মেনে নিয়ে সেখানে তারা এই জিনিসপত্রগুলোকে বিক্রি করত। এবং ইংল্যান্ড থেকে স্থলপথে বা উড়োজাহাজে করে তো আর জিনিসপত্রগুলো আসতো না, ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য সামগ্রী জলজাহাজে করে ভারতের বিভিন্ন বন্দরে পৌঁছাতো এবং সেই বন্দর থেকে রেলপথের মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ বাজারে, মানে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে রেলপথের মাধ্যমে ব্রিটিশ পণ্য সামগ্রী পৌঁছাতো। আর কি হতো না, কেবল শহরগুলোতেই নয়, শহরগুলো থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্রিটিশ শিল্পজাত দ্রব্যগুলো পৌঁছাতো। আর কি হতো, কেবলমাত্র শিল্পজাত দ্রব্যই ভারতবর্ষের বাজারে পৌঁছানো নয়, ভারতবর্ষকে তারা কাঁচামাল সংগ্রহের বাজার হিসাবেও বেছে নিয়েছিল।
সেই জন্য খুব কম দামে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে তারা কাঁচামালগুলোকে সংগ্রহ করে রেলপথের মাধ্যমে তারা বন্দরে পাঠাতো। এর পাশাপাশি ইংল্যান্ডে ভারী শিল্পের বিকাশে খুব সহায়ক হয়েছিল রেলপথ, কারণ প্রথম দিকে রেলপথ, রেল ইঞ্জিন, রেলের যে বিভিন্ন কম্পার্টমেন্ট, সেইগুলো তো আর ভারতে নির্মাণ হতো না, সেইগুলো ইংল্যান্ড থেকে নিয়ে আসা হতো। কাজেই ইংল্যান্ডের ভারী শিল্পের বিকাশে, লৌহ ইস্পাত শিল্পের বিকাশে এই রেলপথ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাছাড়াও এই রেলপথের মাধ্যমে প্রচুর পরিমাণে ব্রিটিশ পুঁজিপতিদের পুঁজি বিনিয়োগ করার সুযোগ পেয়েছিল। আমরা এর আগের ক্লাসে দেখেছি সেই পলাশি লুণ্ঠন বা সম্পদ নির্গমন পর্যায়ে আমরা দেখতে পাবো যে ব্রিটিশরা ভারত থেকে বিভিন্ন উপায়ে প্রচুর পরিমাণে অর্থ ইংল্যান্ডে নিয়ে গেছিল। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সাথে কোম্পানির কর্মচারীরাও অত্যন্ত ধনী হয়ে গেছিল, তাদের হাতে প্রচুর টাকা পয়সা ছিল। এবার সেই টাকা পয়সা তো আর বাক্সে বন্দি রাখবে না, সেইগুলোকে বাজারে খাটাতে হবে। তাই ব্রিটিশ পুঁজিপতিরা তাদের সেই টাকা পয়সাগুলোকে মূলধন হিসাবে এই রেলপথ নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ পায়। দ্বিতীয়ত, রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য। বিশাল ভারতবর্ষের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা, প্রশাসনিক কাজকর্ম, এই সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য যোগাযোগ ব্যবস্থা দ্রুত হওয়া দরকার। এই দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য, অর্থাৎ রাজনৈতিক কারণের জন্য কিন্তু রেলপথ খুব গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে যে যুদ্ধবিগ্রহ হতো, সেই যুদ্ধবিগ্রহের খবরাখবর, সেনা পাঠানো, শুধু সেনা পাঠানো নয়, সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর প্রয়োজনীয় জন্য বিভিন্ন রসদ সামগ্রী, যেমন খাদ্যদ্রব্য এবং বিভিন্ন ধরনের যুদ্ধ উপকরণ, সেইগুলো খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত রেলপথের মাধ্যমে। এছাড়াও আরেকটা দিক ছিল, আমরা সেই সময় দেখতে পাবো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহামারী, দুর্ভিক্ষ বিভিন্ন জায়গায় লেগেই থাকতো, এবং সেই সমস্ত দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলগুলোতে বা মহামারী পীড়িত অঞ্চলগুলোতে খাদ্যদ্রব্য, ওষুধপত্র এই সমস্তও দ্রুত পৌঁছানোর কাজে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং এই কারণেও রেলপথ স্থাপন খুব জরুরি হয়ে পড়েছিল। এবার আসবো রেলপথ নির্মাণ ভারতীয়দের উপর কী রকম প্রভাব ফেলেছিল, অর্থাৎ সুফল কুফলগুলো নিয়ে। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তাতে দেখতে পেলাম যে পরিবহন ব্যবস্থায় একটা বিপ্লব এসেছিল। এখনো পর্যন্ত যতই উড়োজাহাজ, বিমান, বিভিন্ন বিমান সংস্থার কথা বলা হোক, রেলপথই কিন্তু প্রকৃত পরিবহন ব্যবস্থা। আর এই পরিবহন ব্যবস্থা কিন্তু ঔপনিবেশিক ভারতেই শুরু হয়েছিল। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল। বিশেষত আমদানি এবং রপ্তানি বাণিজ্য। আমি তোমাদের একটু আগে বললাম যে ব্রিটিশ থেকে, ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে যে সমস্ত পণ্য সামগ্রী ভারতবর্ষে আসতো, সেইগুলো যেমন ভারতবর্ষের বিভিন্ন শহরে, গ্রামাঞ্চলে ছড়িয়ে যেত, সেই রকম গ্রামাঞ্চল থেকে কাঁচামালগুলো তারা সংগ্রহ করে ইংল্যান্ডে বা ভারতের বিভিন্ন বন্দরের মাধ্যমে ইংল্যান্ডে রপ্তানি করতে পারত। এছাড়াও আরেকটা জিনিস হয়েছিল যে বিভিন্ন ভারতীয় কাঁচামাল এবং বিশ্বের বিভিন্ন বাজারের সাথে ভারতীয় বাণিজ্য পরিচিতি লাভ করেছিল। পাশাপাশি শিল্পের বিকাশ হয়েছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গে যুক্ত ছিল, সেটা হচ্ছে কর্মসংস্থান। তোমরা জানো এখনও পর্যন্ত, মানে বর্তমান ভারতবর্ষের সব থেকে বড় কর্মসংস্থান ক্ষেত্র কিন্তু রেলপথ বা ভারতীয় রেল।
বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতবর্ষের প্রচুর লোকের কর্মসংস্থান কিন্তু এই রেল ব্যবস্থার সঙ্গে জড়িয়ে। ধরে নাও যে রেল লাইন বসায় বা রেল যে চালায়, টিটি থেকে শুরু করে স্টেশনের চারপাশে যে দোকানগুলো রয়েছে, তাদেরও কর্মসংস্থান কিন্তু এই রেলপথের মাধ্যমেই হয়। এখন আরেকটা বিষয় এই রেলপথের সঙ্গে খুব জড়িয়ে, সেটা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ। তাই জাতীয়তাবাদ আমরা পরে পড়ব। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন গড়ে উঠছিল ভারতের বিভিন্ন প্রান্তে, এবং তাদের প্রত্যেকের উদ্দেশ্যই প্রায় একই রকম ছিল। কিন্তু যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা বা এক রাজ্যের নেতার সঙ্গে অন্য রাজ্যের নেতার, এক রাজ্যের অধিবাসীদের সঙ্গে অন্য রাজ্যের অধিবাসীদের এই ভাব বিনিময় ঘটানোর জন্য যে যোগাযোগের দরকার ছিল, সেই যোগাযোগের এতদিন অভাব ছিল। রেলপথ বিস্তারের ফলে বিভিন্ন নেতা এবং ভারতবর্ষের বিভিন্ন মানুষজন এক প্রদেশের সঙ্গে অন্য প্রদেশের একটা ভাবগত আদান প্রদান বা ভাব বিনিময় শুরু হয়। এর ফলে ভারতীয়রা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়, যার ফলাফল আমরা পরবর্তীকালে ঐক্যবদ্ধ শক্তিশালী ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দেখতে পাব। তবে এত সুফল থাকলেও এর কুফল ছিল অনেক। যেমন বাণিজ্যের প্রসারের ফলে ইংল্যান্ডের বাণিজ্য এবং ইংল্যান্ড পুঁজিপতি এবং শিল্প কারখানাগুলো চাঙ্গা হয়ে উঠলেও ভারতের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। ভারতবর্ষে অবশিল্পায়ন শুরু হয়। ইংল্যান্ডের যারা শিল্পপতি ছিলেন, তারা মূলত কারখানাগুলো ইংল্যান্ডেই স্থাপন করেছিলেন। এর ফলে ইংল্যান্ডের শিল্প কারখানা চাঙ্গা হলেও ভারতবর্ষে কিন্তু অনুরূপ শিল্প কারখানা সেই সময় গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, কর্মসংস্থানের ক্ষেত্রে দেখতে পাবো মূলত সব থেকে অফিসার লেভেলের বা রেলের যারা উচ্চপদস্থ কর্মচারী, তারা সেই সমস্ত কাজকর্মে কিন্তু সাধারণ ভারতীয়দের প্রবেশ বা অংশগ্রহণ সেভাবে ছিল না। আর রেলপথ বিস্তারের ফলে প্রচুর জমি অধিগ্রহণ করা হয়, যে জমিগুলোর মধ্যে আবার অনেক ছিল চাষযোগ্য জমি। এই রেলপথ বিস্তারের জন্য যে সমস্ত কর্মচারীরা কাজ করত, তাদের অধিকাংশই ছিল আদিবাসী, যাদেরকে ন্যূনতম বেতন দিয়ে বা পেট ভাতে অনেক সময় খাটিয়ে নেওয়া হতো, এবং সেটা হতো বেশিরভাগটাই বলপূর্বক। এবং বলপূর্বক হওয়ার জন্য আদিবাসীরা তাদের চিরাচরিত যে সমস্ত জীবিকা সেইগুলোকে হারিয়েছিল। উল্টে যে সমস্ত আদিবাসী অঞ্চলের উপর দিয়ে রেলপথ বিস্তার করা হতো, সেই সমস্ত অঞ্চলের আদিবাসীদের বিভিন্নভাবে লাঞ্ছিত করা হতো। তাদের খাদ্যশস্য, এমনকি গরু ছাগলগুলোকে পর্যন্ত এই সমস্ত ব্রিটিশ কর্মচারীরা তারা ক্রোক করে নিত। এছাড়াও আদিবাসীদের যে জমি সেইগুলোকে নিয়ে নেওয়া হয়েছিল, তাদের চাষবাসে ভাটা পড়েছিল। এখন তো রেলপথ বসানো হয় দেখবে ঢালাইয়ের স্লিপারের উপরে, তখনকার দিনে ওইগুলোতে কাঠ ব্যবহার করা হতো। এখন এই রেলপথ বসানোর জন্য প্রচুর কাঠ, সেই কাঠ সংগ্রহ করার জন্য অকাতরে জঙ্গল বা অরণ্য ছেদন করা হতো। এর ফলে পরিবেশের একটা ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। আর রেলপথ বিকাশকে কেন্দ্র করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে পরিমাণ উৎসাহ দেখা গেছিল, ঠিক সেই পরিমাণ উৎসাহ যদি ভারতের অন্যান্য ক্ষেত্রে বা রেলপথের বিকাশের জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল, সেই অর্থ বিনিয়োগ যদি ভারতীয়দের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হতো, তাহলে পরে তৎকালীন ভারতীয়দের খুব সুবিধাই হতো। যেমন চাষবাস বা কৃষিপ্রধান ভারতবর্ষে চাষবাসের জন্য যদি জলসেচের ব্যবস্থা করতো এই অর্থ দিয়ে, তাহলে পরে চাষবাসের উন্নতি হতো।
ভারতবর্ষে দুর্ভিক্ষ বা মহামারী একটুখানি কমতো, কিন্তু সেইগুলো করা হয়নি। যাই হোক, রেলপথ বিকাশের কুফল যেমন আছে, সেরকম সুফলও প্রচুর। বিশেষত ভারতবর্ষকে আধুনিক ভারত হিসেবে গড়ে তোলার পিছনে রেলপথের অবদান যে কতখানি, তা আমরা বর্তমানকালে অনুভব করতে পারছি। তাই আমরা দেখতে পাবো যে তৎকালীন সময়ে রেলপথ বিস্তারের কিছু কুফল থাকলেও বা তাৎক্ষণিক কিছু কুফল থাকলেও রেলপথ বিস্তারের সুদূর প্রসারী ফলাফল আমরা বর্তমানে উপলব্ধি করতে পারছি, এবং সেটা খুব ভালোভাবে। কাজেই ইংল্যান্ডের উদ্দেশ্য বা তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ঔপনিবেশিক ভারত সরকারের রেলপথ বিস্তারের উদ্দেশ্য যাই থাকুক না কেন, তাতে ভারতীয়দের লাভই হয়েছিল। সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি এখনও।